জয় মোহনবাগান। সিজন কিন্তু এবার আস্তে আস্তে করে পিক আপ নিচ্ছে এবং সিজন পিক আপ নেবার সময় মোহনবাগানের খেলা যদি আপনি দেখেন যে কতটা পরিণত হলো, এখনও কিন্তু মোহনবাগানের যা খেলছে মাঠে সেই খেলাটা কিন্তু মোহনবাগানের যা গত বছর খেলে 30 ছিল তার 50% মনে হয় এখন খেলছে, মানে এখনও রেস্ট 50% এখনও ডেলিভার করা বাকি আছে। এবার 50% কেন খেলছে সেটা যদি আপনি অ্যানালিসিস করেন তাহলে আপনি দেখতে পাবেন যে গত 2 বছর মাঝমাঠে এমন একজন বিদেশি ছিল, প্রথম মানে হাবাস এর কোচিংয়ে ছিল জনি কাউকো, এবং জনি কাউকো চলে যাওয়ার পর গত বছর ছিল গ্রেগ স্টুয়ার্ট। এই বোথ দ্য প্লেয়ার্স জনি কাউকো এবং গ্রেগ স্টুয়ার্ট এই দুজনেই কিন্তু বল প্লেয়ার, এবং মাঝমাঠে কিন্তু এরা দুজনে অনেকটা জায়গা নিয়ে খেলতো। স্বাভাবিকভাবে যেহেতু অনেকটা জায়গা নিয়ে খেলতো, অনেকটা লোড নিত, লোড নিয়ে খুব সুন্দর করে থ্রু পাস বাড়াতো, এবং থ্রু পাস বাড়ালে ফরওয়ার্ড বা স্ট্রাইকার কিংবা উইঙ্গার যাদেরই বলুন তাদের খেলাটা অনেক ইজি হয়ে যেত। এই কারণে কিন্তু মোহনবাগানের সাফল্যতা অনেক বেশি ছিল। এবছর গ্রেগ স্টুয়ার্ট নেই, গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসেবে এসেছে রবসন, ব্রাজিল থেকে এসছে রবসন, যে আগে বাংলাদেশে খেলতো। নো ডাউট রবসন ভালো প্লেয়ার, কিন্তু আপনি যদি দেখেন যে রবসন কিন্তু এখনও অবধি দেখে যতটুকু মনে হলো রবসন কিন্তু 90 মিনিটের প্লেয়ার নয় এখনও অবধি। আমি জানি না পরে কী হবে। রবসন কিন্তু 90 মিনিটের প্লেয়ার নয়, এবং ফার্দার মোর রবসনের খেলা যদি আপনি অবজার্ভ করেন তাহলে রবসন কিন্তু বেসিক্যালি যদি আপনি পজিশন দেখেন, রবসন কিন্তু বেসিক্যালি হচ্ছে একজন উইঙ্গার, একটা লেফট উইঙ্গার পজিশনে খেলে। স্বাভাবিকভাবে রবসন যখন অ্যাটাক করে তখন রবসনকে দেখবেন একটু বাঁদিক বরাবর বাঁদিক চেপে অ্যাটাক করে, এবং বাঁদিক চেপে অ্যাটাক করেই বলটাকে কিন্তু ও থ্রু বাড়ায় কিংবা সেন্টার করে হোয়াটসোএভার। মাঝমাঠ বরাবর মানে মানে পুরো মাঠের মাঝখানটা কিন্তু একটা ওপেন স্পেস থেকেই যায়। এই জায়গাটা কিন্তু একটা কোশ্চেন মার্ক, একটা অ্যাটাকিং মিডিও যে মাঝখান থেকে অপারেট করবে, মানে যে কাজটা জনি কাউকো করতো কিংবা আমাদের গ্রেগ স্টুয়ার্ট করতো, সেই কাজটা রবসন কতটা 100% করতে পারবে সেটা কিন্তু এখনও একটা কোশ্চেন মার্ক রয়ে গেছে। কারণ ও যেহেতু একটু উইং বরাবর চলে, উইং বরাবর ঘেসে চলে, ওই জায়গাটা কিন্তু অলরেডি লিস্টন থাকে, এবং লিস্টন এবং সুভাশিসের কিন্তু একটা সুন্দর ওভারল্যাপিং হয় ওই জায়গাটা। তো এই জায়গাটা যদি ওভারকাম করতে হয় এবং আর কোনো বিদেশি না আসে মোহনবাগানে, তাহলে আমার মতে জোস মলিনার এই মুহূর্তে যেটা করা উচিত সেটা হচ্ছে যে দিমিত্রি পেট্রাডসকে আরও বেশি করে কিন্তু মাঠে টাইম দেওয়া উচিত। কারণ দিমিত্রি পেট্রাডসের খেলার কিন্তু একটা ধরন আছে। কি ধরন না, দিমিত্রি পেট্রাডস কিন্তু বলটাকে অনেক বেশি পায়ে রাখে, এবং অনেক বেশি বলটাকে পায়ে রেখে পুরো মাঠ কিন্তু বলটা নিয়ে ঘুরে বেড়ায়। স্বাভাবিকভাবে যখন একটা প্লেয়ার মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত বল নিয়ে ঘুরে বেড়ায়, তার পিছনে তো অপোনেন্টের দুটো করে প্লেয়ার দৌড়োয়, তো স্বাভাবিকভাবে সে একটা লোড মাঝমাঠে নিয়ে নেয় এবং 2-3টে প্লেয়ারকে টেনে নেয় সঙ্গে করে। তারপর সে যে থ্রু পাসটা বাড়ায়, সেই থ্রু পাসটা অ্যাটাকিং যারা উইঙ্গার আছে কিংবা ফরওয়ার্ড আছে তাদের পক্ষে সেটাকে ট্যাকেল করতে কিংবা ম্যানেজ করতে সুবিধে হয়। কাজেই এই মুহূর্তে যদি অন্য কোনো বিদেশি না আসে, মলিনার উচিত দিমিত্রি পেট্রাডসকে অ্যাটাকিং মিডিও হিসেবে প্রথম থেকে খেলানো, যে খেলাটা উনি কিন্তু কামিংসকে খেলাচ্ছে। কামিংস কিন্তু অ্যাকচুয়ালি লোড নেবার প্লেয়ার নয়, কামিংস ইজ মোর অফ আ স্ট্রাইকার। স্ট্রাইকার যদি না হয়, স্ট্রাইকার থেকে একটু পেঁচিয়ে খেলে ঠিক আছে, কিন্তু কামিংস কিন্তু বেশিক্ষণ বল পায়ে রাখে না। কামিংস কিন্তু কামিংস কিন্তু মোর অফ আ টাচ প্লেয়ার, ও কিন্তু টাচে খেলে, পাস বাড়ায়, সবই ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ কিন্তু বল হোল্ড করার ক্ষমতা কিন্তু কামিংসের নেই। কামিংস যদি বেশিক্ষণ বল হোল্ড করে সেই বল ওর পা থেকে অন্য কেউ কেড়ে নিয়ে বেরিয়ে যায়, যেটা কিন্তু দিমিত্রির ক্ষেত্রে হয় না, যেটা কিন্তু আগে গ্রেগ স্টুয়ার্টের ক্ষেত্রে হতো না কিংবা জনি কাউকোর ক্ষেত্রে হতো না। কাজেই কামিংসের পরিবর্তে ওই জায়গাটা কিন্তু দিমিত্রি পেট্রাডসকে আরও বেশি করে যদি ম্যাচ টাইম দেয়, আমার মনে হয় সেই অ্যাটাকিং মিডিওর জায়গাটা কিন্তু দিমিত্রি অনেকটা মেনটেন করে টিমকে একটা মানে ওই যে থ্রু পাসগুলো রবসনকে পাশে নিয়ে এগোতে পারবে। কিংবা রবসন তো এখনও পুরো 90 মিনিট খেলছে না, মলিনার তাহলে ডিমিকে শুরু করিয়ে করানো উচিত, এবং 60-65 মিনিটের মধ্যে তুমি দরকার পড়লে ডিমিটকে রিপ্লেস করো রবসনকে দিয়ে, খেলাটা কিন্তু অনেক বেটার হয়।
কামিংস কিন্তু বক্স স্ট্রাইকার, প্রথম বছর কিন্তু কামিংস, আবাস কিন্তু কামিংসকে স্ট্রাইকার হিসেবেই খেলিয়েছে এবং স্ট্রাইকার হিসেবেও কিন্তু খুব একটা খারাপ খেলেনি। তো ডিমিট্রিকে একটু পেছন থেকে খেলিয়ে যদি বলে থ্রু পাস বাড়ানোর জন্য কিংবা লোড নেবার জন্য রাখে অ্যাটাকিং মিডিও হিসেবে, আর কামিংস আর ম্যাকলারেনকে বক্সের মধ্যে রাখলে আমার মনে হয় স্ট্রাকচারটা বেটার হবে। কামিংস ম্যাকলারেন একসাথে তো বক্সে থাকতে পারবে না, কারণ চারজনে বেশি বিদেশি খেলা হলো না, খেলা যাবে না। আর এএফসিতে 6টা বিদেশি ছিল, সেটা তো আমাদের টিম গেল না, খেললো না। তো যাই হোক, তো কামিংস এবং ম্যাকলারেন নিজেদের মধ্যেকে রিপ্লেস করতে পারবে। তো স্ট্রাকচারটা যদি টিমে এরমভাবে হয় যে মাঝমাঠে ডিমিট্রি পেট্রাডস এবং রবসান নিজেদের মধ্যে রিপ্লেস করবে, প্রথমে ডিমি, পরের দিকে রবসান, আর ওইদিকে নয় কামিংস প্রথমে ম্যাকলারেন পরে, অথবা ম্যাকলারেন আগে কামিংস পরে। এইভাবে যদি খেলাটা হয়, এদেরকে যোগ্য সহায়তা করবে সাহাল এবং অনিরুদ্ধ থাপা, এবং নিচ থেকে অবশ্যই করে আপুইয়া। এই পুরো স্ট্রাকচারটা নিয়ে যদি মোহনবাগান নেক্সট সুপার কাপটা শুরু করে, আমার মনে হয় আরও বেটার খেলা হবে। যেটা মোহনবাগান এখন অবধি 50% খেলছে, সেটা কিন্তু 70-75% অবধি পৌঁছে যাবে। এটা আমার মনে হলো, ওই জন্য একটু আলোচনা করলাম। কার কী মতামত সবাই কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় মোহনবাগান।